আমার প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করুন এখানে অনেক বড় একটি ইংরেজি বাক্য আছে। এই বাক্যটি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করতে যাচ্ছি। প্রথমেই আমরা মেজর অংশগুলো একটু লক্ষ্য করি। এই বাক্যের প্রধান যে সাবজেক্ট হচ্ছে দ্য স্টাডি। ওকে, এই পর্যন্ত একটি অংশ যাকে আমরা এই বাক্যের প্রধান বাক্য বলতে পারি, মানে এই পুরো অংশটির প্রধান বাক্য বলতে পারি, যাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে থাকি। যাই হোক, এরপরে দ্যাট কনজাংশন যুক্ত করে আমরা লক্ষ্য করছি যে এখানে একটি নাউন ক্লোজ যুক্ত করা হয়েছে। যে নাউন ক্লোজটি মূলত আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি একেবারে এই যত আলোচনা আছে সমস্ত আলোচনাকেই মূলত এখানে দেখাচ্ছে। তার মানে নাউন ক্লোজের অধীনেই সমস্ত আলোচনা। তবে এই নাউন ক্লোজটি লিখতে গিয়ে এখানে যে আমরা কি জানি যে একটি ক্লোজ লেখার সময় অবশ্যই আপনার সাবজেক্ট থাকবে, এই পর্যন্ত একটি সাবজেক্ট, তার মাঝে এই হচ্ছে আমরা লক্ষ্য করছি ভার্ব, মানে সেটা যে কোনো টেন্সে ভার্ব হতে পারে, অ্যাক্টিভ প্যাসিভ বা যাই বলুন না কেন। প্রশ্নটা হলো এইখানে থাকা এই অংশ নিয়ে এটা কিভাবে লেখা হয়েছে। এটা কি আপনার মাঝেও প্রশ্ন তৈরি করতে পারে না? আমি আরো স্পেসিফিকলি যদি বলি যে এই অংশটি মূলত এখানে কিভাবে ব্যবহার হয়েছে, চাইলে কিন্তু এই অংশ ছাড়াই হইতো। কারণ লক্ষ্য করছি এই হচ্ছে সাবজেক্ট, মানে এই দ্যাট এর পরবর্তী অংশের, এরপরে ভার্ব হচ্ছে এই, তাই তো? তাহলে এই অংশটা কিভাবে হলো আর কিভাবে বা অর্থ দিচ্ছে, কেনই বা ব্যবহার করা হয়েছে? এ জাতীয় বাক্যকে আমরা তৈরি করতে পারি না? ডেফিনেটলি। এ জাতীয় বাক্য তৈরি করার জন্য আপনার যেটা জানতে হবে তা হলো নন ফাইনাইট ভার্বের সঠিক ব্যবহার, যেগুলো সাধারণত আমরা জানি যে ইনফিনিটিভ, জেরান, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। এই ব্যবহারগুলো যদি আমরা ভালোভাবে অবগত হই তাহলে কিন্তু পারি। যাই হোক, যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি, আমি একই সাথে পুঙ্খানুপুঙ্খরূপে এই অংশটা পড়ে আপনাদের জন্য বাড়ির কাজও দিয়ে দিব, যাতে করে আপনারাও একই রকম স্টাইলে নিজেদের দৈনন্দিন ইংরেজি লিখতে পারেন। যাই হোক, যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওগুলো আপনার কাছে ফলপ্রসূ মনে হচ্ছে বা ভালো, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, একই সাথে আপনার জন্য বাড়ির কাজ করে দিবেন। জি, আমরা শুরু করি। প্রথমত, দা স্টাডি অলসো ফাউন্ড, এ পর্যন্ত আমরা যদি দেখি যে মানে অলসো ফাউন্ড, তার মানে হচ্ছে গবেষণাটি এটাও দেখায় এরকম, বা আরো দেখায় এরকম নির্দেশ করতে সিম্পলি আমরা বলতে পারি। তার মানে গবেষণাটি দেখুন, এইটা মূলত এই অংশের প্রেক্ষাপট যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, যার কারণে মূলত এইখানে আহ এই যে যে স্টাডিটা আছে এটা একজন ব্যক্তির দ্বারা করা, সেই প্রেক্ষাপটে এখানে বলা হয়েছে এইরকম ভাবে যে দ্য স্টাডি, তার যে গবেষণাটা, যেটা মূলত দেখায় যে বা দেখা গেছে, দুটো অর্থই দেয়, দেখায় বা দেখা গেছে যে কি ইউনিভার্সিটিজ অরিজিনাল মাস্টার প্ল্যান, তার মানে দেখায়, এখানে আমরা নাউন ক্লোজটি পাচ্ছি যে এই দেখায় যে ইউনিভার্সিটির যে অরিজিনাল মাস্টার প্ল্যান, যেটা বাংলায় আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের মূল মাস্টার প্ল্যানটি। তারপর লক্ষ্য করুন এখানে যে অতিরিক্ত তথ্যটা দেওয়া হয়েছে পাস্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে, এই ব্যাপারটা আমরা লক্ষ্য করি যে যেটা মূলত পরিকল্পিত বা ডিজাইন করা হয়েছে 1968 সালে বাই দা ইমিনেন্ট, গুরুত্বপূর্ণ স্থপতি বা নাম করা স্থপতি মাজহারুল ইসলাম, তার দ্বারা। তার মানে এই অংশটা কি মূলত এই মাস্টার প্ল্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যেটা মূলত প্যাসিভে সংক্ষেপে আছে। কেমন? তার মানে রিডিউস অ্যাডজেক্টিভ করা হয়েছে। এবার সি যে এই যে যে মাস্টার প্ল্যানটা আছে, যেটা এত সালে এই ইমিনেন্ট আর্কিটেক্ট মাজহারুল ইসলাম কর্তৃক, এরপরে মূলত ভার ব্যবহার হয়েছে। এখন আপনি আমি চাইলে কিন্তু, বা যিনি লিখেছেন তিনি চাইলে কিন্তু এটাকে ছাড়াই লিখতে পারতেন যে অরিজিনাল মাস্টার প্ল্যান হ্যাজ, এরপরে সিম্পলি আপনি হ্যাজ বিন লার্জলি নেগলেক্টেড করতে পারতেন। সমস্যাটা হলো এখানে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে এই যে মাস্টার প্ল্যানটি, যেটা এত সালে ইমিনেন্ট আর্কিটেক্ট মাজহারুল দ্বারা করা হয়েছিল। এখন এটা যেহেতু অতিরিক্ত তথ্য, এটা যে কোনো টেন্সই হতে পারে অতিরিক্ত তথ্য, আমরা এরপর মানে টেন্স বলতে আমি বলছি যেই কোনো ইনফরমেশন দিয়ে হতে পারে, নো প্রবলেম। এরপর লক্ষ্য করুন হ্যাজ বিন লার্জলি নেগলেক্টেড, তার মানে হচ্ছে প্যাসিভে আছে, হ্যাজ বিন যেহেতু আছে তার মানে হচ্ছে প্যাসিভে আছে, তার মানে এটাকে
কি করা হয়েছে? ওকে, আমরা এই অর্থটুকু একটু দেখে নিই। এই অর্থটুকু দ্বারা এরকম যে 1968 সালে বিশিষ্ট স্থপতি মাহজারুল কর্তৃক মাঝারুল কর্তৃক পরিকল্পিত বিশ্ববিদ্যালয়ের মূল প্ল্যানটি, এরপরে হচ্ছে এটা কি মানে নিগৃহীত হয়েছে, হ্যাজ বিন লার্জলি নেগলেক্টেড। আমরা বলতে পারি যে এটা অবহেলার সম্মুখীন হয়েছে, নিগৃহীত হয়েছে। অ্যান্ড ইন সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, এর মানেটা দ্বারা এই যে যে পরবর্তী উন্নয়ন প্রকল্পগুলিতে মূলত অবহেলিত হয়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে না যে আমি ইংরেজি বললাম একভাবে আর বাংলা লিখলাম আরেকভাবে। দেখুন, এই ব্যাপারগুলো আপনি যদি সত্যিকার অর্থেই বারবার প্র্যাকটিস না করেন, এই ব্যাপারগুলোর সাথে যদি আপনি নিজেকে মানিয়ে না নিতে পারেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে অনুরোধ করব দয়া করে পত্রিকা পড়ুন, পত্রিকার প্রতিটি বাক্য কিভাবে তৈরি হয়েছে এটা দেখুন। কেমন? আপনাদের পর্যাপ্ত কমেন্টস, পর্যাপ্ত সাড়া পেলে অবশ্যই ধারাবাহিকতা বজায় থাকবে। ঠিক আপনাদের যে ব্যাপারগুলো নিয়ে সমস্যা তৈরি হয়, এই যে যে মানে পাস্ট পার্টিসিপল ফ্রেজেস যে এখানে তৈরি করা হলো, এটাই বা কিভাবে হলো? ওকে, আমরা কিন্তু জানি সাধারণত পাস্ট পার্টিসিপল ফ্রেজেস, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আমরা সংক্ষিপ্ত করে লিখি, বুঝতে পারছেন? সাধারণত সংক্ষিপ্ত করে লিখে, যেমন এই তথ্যটা দেওয়া, নতুবা এটা ছাড়া দেখুন, মানে এটা ছাড়াও হয়। আবারও আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজেস দিয়ে সংক্ষিপ্ত করতে পারি কোনো তথ্যকে। দেখুন, সিম্পলি লক্ষ্য করুন, আমরা কিন্তু চাইলে এখানে এটাকে ভার্ব হিসেবে লিখতে পারতাম যে এটা মানে বিশেষ করে প্যাসিভে লিখে যে এটা প্ল্যান করা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল এত সালে। বাট লক্ষ্য করুন, সেটা না বলে আমরা বলছি যার তার দ্বারা পরিকল্পিত, এমিনেন্ট আর্কিটেকচার মাজারুল দ্বারা পরিকল্পিত, এরকম অর্থ প্রদানে আমরা ব্যবহার করেছি। এরপরে কি ইন সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে এই যে যে সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট যে প্রজেক্ট গুলো আছে সেই ব্যাপারটাকে নির্দেশ করেছে। দেখুন, আমরা যখন আমরা যখন ইংরেজি পড়ব তখন আমাদের সবারই যে ব্যাপারটি মাথায় রাখা জরুরি, তা হলো আপনি সত্যিকার অর্থেই পত্রিকা যে ব্যাপারগুলোকে নতুন মনে হয় বা যে ওয়ার্ডগুলোকে নতুন মনে হয় বা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা আপনার নতুন মনে হয়, আপনি দয়া করে এই পর্যন্ত রেখে দিয়েন না। দয়া করে এইটা দিয়ে নিজেও কিছু বাক্য তৈরি করেন, যাতে এটাকে আপনি আপনার লেখার প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো ইংরেজি লেখার সুবিধার্থে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন এবং আপনার কাছে দারুণভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। কেমন? আর যদি মনে করেন যে এগুলো তো ঠিক আছে, বুঝতে পারছি, হয়ে গেছে, বাট আপনি কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন না, হয়তো পরবর্তী লেখা একটু পড়তে পারবেন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য আমি বলছি, দয়া করে আপনারা যেটা করবেন, অনুরূপ ভাবে ছোট্ট ছোট বাক্য তৈরির চেষ্টা করবেন। যেমন এখন আপনি আবারও বলতে পারেন যে তাহলে এইভাবে দেখুন, একেবারে এইরকম ভাবেই করুন না। ওকে, এইভাবেই করুন না, জাস্ট আমি বললাম এরকম ভাবে যে মুভি। ওকে, আমি বললাম মুভি টাইটেল, তারপরে কি বললাম যে চন্দ্রকথা। কেউ দেখে থাকলে কমেন্টে জানাবেন কেউ দেখেছেন কিনা, চন্দ্রকথা। এখন আমি কি করলাম, এই চন্দ্রকথা সম্পর্কে একটু তথ্য দিতে চাচ্ছি। কি তথ্য? তথ্যটা হলো এই, আমি আবারও আমার প্রয়োজনে এখানে একটি আহ, ইয়া ব্যবহার করতে পারি। মানে কি ব্যবহার করতে পারি, আমি কিন্তু বলেছি অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আপনি কি কি ব্যবহার করতে পারবেন। আপনি আহ, চাইলেই কিন্তু কি এম ড্যাশ ব্যবহার করতে পারেন, অথবা আপনি কমা ব্যবহার করতে পারেন, একই কথা। অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে এম ড্যাশ অথবা কমা ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। তো এখন সিম্পলি লক্ষ্য করুন, আমি বললাম যে এটার নাম হচ্ছে চন্দ্রকথা। এরপর আমি বললাম যে এটা লেখা হয়েছিল রিটেন বাই হুমায়ুন আহমেদ স্যার, রাইট। এখন আপনার দেখুন তো, লক্ষ্য করুন, তার মানে এখানে অর্থটা দাঁড়াচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের লেখা চন্দ্রকথা একটি মুভি, বা আমরা এই অর্থে নির্দিষ্ট হয়ে গেছে মুভিটি, যেহেতু আমি টাইটেল দিয়ে ফেলেছি, তার মানে যেহেতু আমি নাম দিয়েছি তার মানে কি নির্দিষ্ট মুভি। ওকে, এরপরে আমরা এখন কি করতে পারি, এখন আমরা মূলত ভার্ব ব্যবহার করব। এখানে আপনারা বলতে পারেন এইখানে একটি ভার্ব দেখুন, এটার সংক্ষেপে লেখা হয়েছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সাহায্যে, এটার সংক্ষেপে লেখা হয়েছে পাস্ট পার্টিসিপল সাহায্যে। ঠিক আছে, লক্ষ্য করুন, আমি পুরো বাক্যটা শেষ করি তারপরে বুঝতে পারবেন যে হুমায়ুন আহমেদ স্যার। এখন এই অংশটা কিন্তু আমি একেবারে অতিরিক্ত দিয়েছি, তাই না? এই অংশটা কিন্তু আমি
অতিরিক্ত দিয়েছি কি সম্পর্কে? এই চন্দ্রকথা সম্পর্কে আমি কথা বলেছি। তাহলে আবার ওই টাইটেলটা আবার আমি কি দিয়েছি? মুভি সম্পর্কে কথা বলেছি। এখন আমাকে কিন্তু প্রধান ভার্ব এখনো লিখে নাই। ওকে, তার মানে আমি এখানে লিখতে পারি যে মেড মি, আমাকে রিয়ালাইজ করিয়েছে, রিয়ালাইজ করিয়েছে। ওকে, কি আমরা সিম্পলি বললাম যে রিয়ালাইজ করিয়েছে, বা আমরা এটা বললাম যে আসলে মেড মি গেট ওর আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, এরপরে বললাম যে রিয়ালিটি। ওকে, মানে রিয়ালিটি বোঝাতে সাহায্য করেছে। এখন বা পরিস্থিতি বোঝাতে সাহায্য করেছে, মানে পরিস্থিতি বুঝিয়েছে, জাস্ট এরকম পরিস্থিতি অ্যান্ড মেক মি, আমাকে বুঝিয়েছে কি, এই মুভিটাই আমাকে এই পরিস্থিতি বাস্তবতা বুঝিয়েছে, বাস্তবতা শিখিয়েছে। এখন এই যে যে লক্ষ্য করুন, এই যে যে অংশটা আমি তৈরি করলাম এক্সট্রা ইনফরমেশন হিসেবে, আর পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে অতিরিক্ত তথ্য প্রদান করা, এইগুলো আসলে কিভাবে অর্থ দেয় ইতিমধ্যে আমি বলেছি। এটা প্যাসিভ সেন্সে দেয়, মানে সাধারণত বাক্যে ব্যবহার হয়ে এই যে এই ধরনের ইয়াগুলো, ভার্বগুলো, আর এইটা এই ধরনের ভার্বগুলো, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বাট এটা অর্থ দেয় অ্যাক্টিভ সেন্সে। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ এটা সাধারণত অর্থ দেয় প্যাসিভ সেন্স। কেমন? এছাড়া পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, তাই আমি আপনাদেরকে বলবো দয়া করে এই জাতীয় বাক্য তৈরি করে দিতে পারেন। ঠিক আমি যেমনটা করেছি, ঠিক এই জাতীয় বাক্য যতটুকু সম্ভব। শুধুমাত্র যে এইরকমই তৈরি করতে হবে ওটা এরকম না। আপনার চিন্তা প্রসূত কোনো মুভি দেখেছেন কিনা, সেখান থেকে 2-4টি বাক্য লিখবেন কিনা, সেটা আপনার ইচ্ছা। আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন। দয়া করে আপনি আপনার বাড়ির জন্য রাখা কাজ করবেন। একই সাথে আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, ছোট ভাই ব্রাদার বড় ভাই ব্রাদার সবাইকে অবগত করবেন। আরেকটি কথা না বললেই নয়, তা হলো 100-র উপরে বিশেষভাবে তৈরি টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য রেকর্ডেড কোর্স হিসেবে রাখা হয়েছে, সাথে প্রয়োজনীয় পিডিএফ যেগুলো প্রিন্ট আউট করে পড়তে পারবেন। এই ব্যাপারগুলোকে আপনি খুব সহজেই পাওয়ার জন্য দয়া করে কমেন্ট বক্সে লক্ষ্য করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।